আশেপাশের সকল ছাত্রছাত্রী ছুটে এক জায়গায় জড়ো হয়ে গেল মাহবুবকে মার খেতে দেখে। ওখান থেকেই একটা গোলগাল চেহারার মেয়ে বলে উঠল, আরে ইনি তো মনে হয় আমাদের নতুন প্রফেসর। পাশ থেকে আরেকটা মেয়ে বলল, দেখতে কিন্তু সুন্দর বল। আর কিছু জুনিয়র ছেলেরা একে অপরকে মুখ চাওয়াচাই করে বলল, যাক তাহলে এদের গুন্ডামির একটা শিক্ষা দেওয়ার মতো ছাড় পেয়েছি। আরও কিছুক্ষণ মারা উচিত এদের। এত হইচই দেখে তো মেহের থ মেরে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে নাজিয়া। বেশ কয়টা মারার পর নিশান তখন মাহবুব সহ সকল ছেলেদের উদ্দেশ্যে বলল, হেই লুক অ্যাট মি, আই অ্যাম নিশান চৌধুরী, লেকচারাল প্রফেসর। আমি কখনো বেয়াদবি সহ্য করব না। এখানে প্রতিটা ছেলে মেয়েদের থেকে দূরে থাকবে এবং সম্মান করবে। কথাগুলো বলেই মাহবুবের দিকে তাকালো নিশান। মাহবুব চোখ নামিয়ে কণ্ঠ কাতর করে তখনই বলল, সরি স্যার, আর হবে না। এসব বলতে দেখে আশেপাশের সকল ছাত্রছাত্রীর মুখে এক প্রকার হাসি ফুটে উঠল। মেহেরের পাশে দাঁড়িয়ে থাকা নাজিয়া বলল, এত সাবজেক্টে থুয়ে লেকচার? আমার কাছে তো এটা অনেক বোরিং লাগে রে ভাই। পাশে মেহের ঢোক গিলে নিয়ে নাজিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো। নাজিয়া অনেকবার বলল, এই মেহের, তোমার কি হলো? এমন টানা হেঁচড়া করছো কেন? আর একটু থামো, কি হয় দেখি। দাঁড়াও। মেহের একটুও থামলো না। নাজিয়াকে নিয়ে ক্লাসরুমের দিকে হাঁটতে শুরু করলো। নাজিয়া ও মেহের একই ক্লাসের স্টুডেন্ট। তারা দ্বিতীয় বর্ষের ছাত্রী। একটু পর মাহবুব ও বাকি ছেলেরা মাপ চেয়ে যেতেই নিশানকে ভার্সিটির ভাইস প্রিন্সিপাল ডেকে পাঠালেন তার রুমে। নিশানও তার গলার টাই ঠিক করতে করতে হাঁটতে শুরু করলো। তার সঙ্গে আশেপাশের সব ভিড় কমতে শুরু করলো। কিছু মেয়ে তো মুখে হাত দিয়ে মুচকি হেসে উঠল। আবার কিছু মেয়ে বলল, যাক তাহলে এতদিন পর লেকচার শুনতে ভালো লাগবে। এবার আত্মারা পড়াতেও মজা পাবো। বল, কি সুন্দর দেখতে স্যার। নিশান ভাই চ্যাম্পেলের ঘরে ঢুকতেই সামনে চেয়ারে বসে থাকা ব্যক্তি বলল, একজন প্রফেসর মদ পান করে মাঝে মধ্যে বারে যায়, আবার বাইরের লোকদের কাছে সম্পূর্ণ ভিন্ন রূপ। চোখে চশমা, টাই মলি, ভার্সিটির ক্লাসে নেয়। তার বেশিরভাগ ছাত্রছাত্রী টপার হতে দেখা যায়। বাহ, তবে আজকের বিষয়টা হজম করতে পারলাম না নিশান। ভেতরে তুই এক রকম, বাইরে আরেক রকম, পরিবারের লোকদের কাছে এক রকম, বন্ধু হিসেবে আরও এক রকম। যাই হোক, ওয়েলকাম টু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাই, বন্ধু হিসেবে অনুরোধ, এমন কিছু করবি না যার জন্য তোর আমার দুজনের চাকরি চলে যায়। নর্মভদ্র প্রফেসর নিশান চৌধুরীকে চাই, প্লিজ। এই কথাগুলো বন্ধু ও ভাইস চ্যান্সেলর আদনান ফয়সাল বলল। তা শুনে নিশান মৃদু হেসে বলল, এইবার উঠতে পারি সম্মানিত ভাইস? আদনান তখন বলল, আমি যা বলছি শুনছিস তুই? নিশান রুমের চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, তোর মাথায় কি চুল গজিয়েছে নাকি এখনো টাকা মাথা হয়ে আছিস? আমায় পাগল ভাবছিস নাকি? এই ভার্সিটির কিছু ছেলে বেয়াদব, তাই শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করছিলাম। আদনান মাথায় হাত দিয়ে তারপর আবার বলল, আরে তুই শুধু আমার টাক মাথা নিয়ে খোঁচা মারিস কেন? সব বুঝতে পারছি, তাই বলে মারধরটা একটু অতিরিক্ত হয়ে গেছে না? যাই হোক। আর না ভাই, আর হ্যাঁ, এটা বন্ধুদের আড্ডা, শালা নয়। একটু সম্মান দিয়ে কথা বলিস প্লিজ আমাকে। নিশান আদনানের সামনে রাখা চায়ের কাপ থেকে এক চুমুক চা খেয়ে কিছু না বলে বেরিয়ে গেল। আদনান পেছন থেকে বলে উঠল, আমার একটু সম্মান রাখিস ভাই আমার। নির্জন ও রামসা বাড়িতে ফিরতে বাড়ির বড়দের প্রশ্নের শেষ নেই। এই যে মেহের কেন বাবার বাড়ি থেকে ফিরে আসলো না? রামসা তার শাশুড়ি ও দাদি শাশুড়িকে বার কয়েক বলল ও কিছুদিনের জন্য ওখানে থাকবে, তারপরই চলে আসবে। তবুও যেন একটার পর একটা জিজ্ঞাসা করে চলেছে, আচ্ছা কতদিন থাকবে বলেছে কিছু? কবে আসবে সে? এসব নিয়ে রামসা একটু বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করছে না। তার ওপর আবার তিন্নি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে।
নিশান ভাই নাকি তাকে বিয়ে দিয়ে বিদায় করবে বাড়ি থেকে। সেই ভয়ে মেয়েটা কাতর হয়ে গেছে। মা নাজনীন বেগম ও বাবা তাহের চৌধুরী অনেকবার তিন্নিকে বলেছে তারা বেঁচে থাকতে কখনোই এমন কিছু হবে না, তাই যেন সে চিন্তা না করে। নির্জন্ত বাড়ি ফিরে আর একটুও দেরি না করে বাবার অফিসে চলে গেছে। অফিস থেকে জরুরি ফোন এসেছিল তার কাছে। নাজনীন বেগম ও রামসা একসঙ্গে রান্নাঘরে কাজ করতে শুরু করেছে। রান্না অর্ধেক হওয়ার পর নাজনীন বেগম রামসাকে বলল, আর করতে হবে না, বাকি কাজ আমি নিজেই করব। তুমি ঘরে গিয়ে একটু আরাম করে এসো। নতুন মানুষ, এত চাপ নেওয়ার কিছু নেই। দাদি শাশুড়ি নিশানের কথা তিন্নিকে বলতেই তিন্নি দাদিকে বারবার বলছে বাঁচিতে গেছে। দাদি কানে কম শোনায় বারবার শুনছে বাইগে গেছে। এই নিয়ে আরো বিরক্তির মধ্যে পড়েছে সে। তিন্নি বারবার বোঝাতে গিয়েও পারছে না। জোরে কথা বললে কানে শোনে না, আবার ধীরে ফিসফিস করে বললে দিব্যি শুনতে পায় যেন সে। দুইটা ক্লাস হওয়ার পরে মুখের ওপর বই ধরে বসে আছে মেহের। নাজিয়া মুখের বই নামিয়ে শুধু নতুন প্রফেসরের গল্প করছে। এই গল্পটার কারণে মিশিমিশি পড়ায় মনোযোগ দিয়েছে মেহের, তবুও যেন তাকে থামানো কঠিন হয়ে পড়ছে। নাজিয়া প্রায় এমন গল্প নিয়ে বসে পড়ে। ক্লাসের কোন ছেলেটা কেমন গল্প করতে করতে আবার চোখের চশমাটা আরেকবার ঠিকঠাক করেও নেয় সে। নাজিয়া একটু পর মেহেরের কাছ থেকে বই কেড়ে নিয়ে বলল, মেহের তুমি কি আমার কথা বলাতে বিরক্ত হচ্ছ নাকি? মেহের তো আর মুখের উপর বলতে পারবে না যে হ্যাঁ সে বিরক্ত হচ্ছে, তাই সে মুখে মিথ্যা হাসি টেনে বলল, আরে না, বলো তুমি, বিরক্ত হব কেন আমি? তুমি বলো, আমি শুনছি তো। আরও কিছু কথা বলতে যাবে ঠিক ও সময় নিশান ঢুকলো তার নিজের ক্লাসে নিতে। ঢুকতে সোজা হাতের বই টেবিলে রেখে সামনে তাকিয়ে কড়া চোখে বলল, গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রফেসর নিশান চৌধুরী। এই সেমিস্টারে আমি আপনাদের সকল স্টুডেন্টের লেকচার। আজকে ক্লাসে আমরা কোর্সের পরিচিত, সিলেবাস এবং প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আন্তরিকভাবে অংশগ্রহণ করবে। এখন চলুন লেকচার শুরু করা যাক। একবারে এতগুলো কথা বলে থেমে গেল নিশান। সামনের স্টুডেন্টরা শুধু হ্যাঁ বলে সমর্থন করলো। তার সঙ্গে নিশান আরও অনেক কিছু বলার পর মেহের দিকে তাকালো। নিশান খেয়াল করলো ক্লাসের অধিকাংশ মেয়ে তার দিকে তাকিয়ে থাকলেও মেহের একবারও ফিরেও তাকালো না। তাই সে মেহেরের দিকে আঙুল তাক করে বলল, হেই ইউ, উঠে দাঁড়াও বলছি। মেহের এদিকে সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিশানের দিকে তাকালো সে। নিশান তখন বলল, এই মেয়ে, তোমার পরিবারে কি ছেলে মানুষ নেই? আমার দিকে এমন করে তাকিয়েছিলে কেন? আমার ক্লাসে কিন্তু আমি এসব একদম সহ্য করব না, মনে রাখবে। ওইসব চোখ মারামারি অন্য কোথাও করবে, এখানে নয়। এত সব কথা শুনে মেহের অবাক হওয়ার সঙ্গে সঙ্গে খুব খারাপ ও বিরক্ত লাগলো। কি আজব, সে তো কখনই তার দিকে তাকায়নি। এত বড় মিথ্যে কথা! ক্লাসের সবাই তাকে কি ভাবলো? মেয়ের শক্ত চোখে নিশানের দিকে তাকিয়ে আবার চোখ নিচু করে নিল। এসব আবার নাজিয়াও খেয়াল করেছে। নিশান কণ্ঠ উঁচিয়ে বলল, সিট ডাউন। মেহের কোনো জবাব না দিয়ে বসে পড়ল। ক্লাসের বাকি স্টুডেন্টরা মুচকি হেসে দিল মেহেরের দিকে তাকিয়ে। পাশে বসে থাকা নাজিয়া তখন মেহেরকে বলল, কি ব্যাপার, তুই তো স্যারের দিকে একেবারও তাকিয়ে দেখোনি, তারপরও তোমার উপর রেগে গেল কেন?